কি হয় যখন আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকি বা টেনশনের মধ্যে যখন থাকি, অ্যাংজাইটির মধ্যে থাকি, তখন ঠিক কি হয়, কি অসুবিধা আমরা ফিল করি? আমরা যখন ইয়াং থাকি, আমরা যখন টিনেজ থাকি, আমরা যখন মধ্যবয়স্ক হই, তখন আমরা কখনোই বয়স্ক মানুষদের সমস্যা নিয়ে ভাবিনি। কিরকম মনে হয় জীবনটা ব্যর্থ হয়ে গেল, কিছুই হল, নিজেকে অপদার্থ মনে হয়। সবাই জানেন অনুভব মন এবং মনের সমস্যাগুলি নিয়ে কাজ করে থাকে। শিশু, কিশোর, যুবক, যুবতী, সিনিয়র সিটিজেন সকলকে নিয়ে এটা একটা সামাজিক সেবামূলক কাজ। আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি সম্মানীয় শ্রী মোহিত রণদীপ মহাশয়কে, যিনি সমাজ সেবায় ব্রত আছেন এবং সেই সাথে আছেন অনুভবের সভাপতি শ্রীযুক্ত দিবাকর জোয়ারদার মহাশয়। আপনাদের সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাই। আমি অনুভব ফাউন্ডেশন থেকে এসেছি। অনুভব ফাউন্ডেশন প্র্যাকটিক্যালি আমরা যেটা বলি যে হলিস্টিক ডেভেলপমেন্ট অফ লাইফ, জীবনের সার্বিক উন্নতির কথা আমরা বলি। অর্থাৎ সার্বিক উন্নতি বলতে শুধু টাকা পয়সা নয়, শুধু শিক্ষা দীক্ষা নয়, সব মিলিয়ে একজন মানুষকে মানুষ তৈরি হওয়ার কথা আমরা বলি এবং সেই ভাবনা নিজের মধ্যে সঞ্চারিত হোক, সেটাই আমরা চাই। এবং আমাদের কাছে সেই জন্য পেরেন্টিং একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অভিভাবক পেরেন্টিং নিয়ে আমরা গত 2012 থেকে কাজ করছি। অভিভাবকদের সাথে কথা বলা, তাদের সমস্যা এবং সেটাকে কি করে ওভারকাম করা যাবে সেটা নিয়ে আমরা কাজ করি। এবং এর জন্য যেসব ওয়ার্কশপ করতে হয়, যেসব টক শো করতে হয় বা ইন্ডিভিজুয়ালি কারো যদি প্রবলেম থাকে সেগুলো নিয়ে আলোচনা করি। পেরেন্টিং লাইফ স্কিল নিয়ে আমরা আলোচনা করি, যেটা আমরা স্কুলে গিয়ে করি। স্কুলে টিনেজ ছেলে মেয়েদের সাথে লাইফ স্কিল নিয়ে তাদের সাথে কথাবার্তা হয়। আমরা মেডিটেশন এবং যোগাসন এই দুটো কাজও করি, মাইন্ডফুলনেস মেডিটেশন। এবং যেটা হয় এডুকেশনের একটা আমাদের আলাদা হাব রয়েছে, যেখানে আমরা হায়ার সেকেন্ডারি লেভেলে কিছু কোচিং দেওয়া হয়, যেটা অনলাইনে করানো হয়। আর স্পোর্টস একটা ডিভিশন রয়েছে। আপনারা জানেন বোধ হয় যে আলিপুরদুয়ার অনুভব ফাউন্ডেশনের যে ক্রিকেট টিম, তারা বিএসএ রেজিস্টার্ড এবং তারা প্রত্যেকবার যথেষ্ট ভালো প্লেয়ার হিসাবে নিজেদের এস্টাবলিশ করে। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, এগুলো নিয়ে আমরা কাজ করি। সাইকোলজিক্যাল কাউন্সেলিং আমরা করে থাকি। আমরা স্টাডি স্কিল অ্যাসেসমেন্ট, বাচ্চাদের তার পড়াশোনার লেভেলটা কি অবস্থায় আছে সেটা করে থাকি। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, সেই কাজটাও আমরা করে থাকি। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের মন। আমরা কয়েকটা ব্যাপার যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো আমরা এই যে মনের জায়গাটাকে অনেক আগে সেট করে, আমার মনে আছে আজকে যে 20 বছর বা তারও আগে কোনো ঘটনা, আমার ঠিক বছরটা মনে নেই। এই রাস্তারই মাথায় একটা মিষ্টির দোকান রয়েছে, সেখানে একদিন সন্ধ্যাবেলা আমি দেখলাম একজন অতি বয়স্ক মানুষ, তিনি ওখানে যারা কাজ করে তাদেরকে খুব গালাগালি করছেন এবং সবাই হাসছে, এবং যারা ওখানে ছিলেন তারাও হাসছে এবং তিনি গালাগালি করছেন। যখন জিজ্ঞাসা করলাম একজনকে কি হয়েছে, বলছেন যে উনি হাই সুগারের পেশেন্ট, বাড়ি থেকে না করে দিয়ে গেছে মিষ্টি দিতে, উনি এখানে রোজ এসে মিষ্টি খান, মিষ্টি দেওয়া হচ্ছে না তাই বকাবকি করছেন। আমাকে ভাবতে হবে মানুষ কিছু একটা জোক না, এই জায়গাটা আমাদের ভাবতে হবে যে সবাই যারা হাসছিল তারা সব বৃদ্ধ ছিলেন না সবাই, কিন্তু পরবর্তীকালে তো তারা বৃদ্ধ হবে না। এই যে ভাবনার জায়গাটা, যে এই যে মানুষটির যে কষ্ট হচ্ছে সেই কষ্টটা কেমন, এই কষ্টটা ভাবা খুব প্রয়োজন। কিন্তু সেই দিন যারা ছিল, সেই দিন এবং সেই দিন বলে কথা নয়, আমরা সবাই, আমরা যখন ইয়াং থাকি, আমরা যখন টিনেজ থাকি, আমরা যখন মধ্যবয়স্ক হই, তখন আমরা কখনোই বয়স্ক মানুষদের সাহায্য করি, সেটা অ্যাজ এ পিটি। এটা পিটি না রেসপন্সিবিলিটি। আমরা নিজেরাও কিন্তু সেই জায়গাটায় কোনোদিন ভাবিনি। এবার এটা যখন আমরা যখন সেই বয়সে গিয়ে পৌঁছই, তখন আমাদের ভয় লাগতে শুরু করে, কারণ আমরা আমাদের মাইন্ডসেটকে তৈরি করেছি সেভাবে যে বয়স হয়ে গেলে
আমরা চলতে পারবো না, অন্যের সাহায্য লাগবে, সাহায্য ছাড়া আমাদের জীবন চলবে না, ছেলে মেয়েরা কাছে নেই, তাহলে আমাদের কি করে চলবে? নানা ধরনের ভীতি, তার সাথে রোগ রয়েছে। আমাদের এই জায়গাটা ভাবা দরকার যে না, আমাদের বয়স একটা সংখ্যা মাত্র। আমরা সবাই এখানে সিনিয়র সিটিজেন টার্মটা ব্যবহার করছি। সোজা বাংলার মধ্যে কি আমরা বুড়ো, কিন্তু আমরা যদি কেউ যদি আমাদের বুড়ো বলে আমাদের খারাপ লাগবে শুনতে। কেন লাগবে? বুড়ো তো সত্যিকার সত্য, কিন্তু বুড়ো হয়েছি বলে কি আমি অথর্ব হয়ে গেছি বা আমি চলতে পারবো না? আমি কি পিটি? আমি কি যোগ? না, এটা আমার মাইন্ডসেট। সেই মাইন্ডসেটটাকে আমাকে বদলাতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। আমার মাইন্ডসেট আমাকে ধরে নিতে, বুঝে নিতে হবে যে এক একটি বয়সে এক একটি রোল প্লে হয়। আমাদের বৃদ্ধ বয়সেও আমাদের একটি রোল প্লে রয়েছে, সেই রোল প্লেটা আমাদের করতে হবে। এটা আমাদের যে রোল প্লেটা আমাদের করতে হবে সেটা আমরা বাধ্য হয়ে নয়, বাই চয়েস। বাকি জীবনটা যেমন বাই চয়েস করেছি, আজও সেটা বাই চয়েস করবো। তাহলেই আমরা কখনোই নিজেদের পিটি ভাববো না, কখনোই আমরা অথর্ব ভাববো না নিজেদের, আমরা কখনোই নিজেদের যোগ ভাববো না। আমি মহিতবাবুর কথা শোনার জন্য আমিও বসে আছি। মহিতবাবুর কথা থেকে আমি ইনপুট এবং ভবিষ্যতে কোনো আলোচনা করতে গেলে সেই ইনপুটটা ব্যবহার করবো। যেটা সিনিয়র সিটিজেন, এই সিনিয়র সিটিজেন আমাদের দেশে 60 বলা হয়, কিন্তু অনেক দেশে তার 65, কোনো কোনো দেশে 55তেই সিনিয়র সিটিজেনের সাহায্য দেওয়া হয়ে থাকে। তাদেরকে যে ধরনের অ্যাক্টিভিটিতে ইনভলভ করানো হবে সেটা করা হয়ে থাকে। তাহলে এটা একটা সংখ্যা মাত্র, আর কিছু না। আমরা এই সংখ্যাটার ভয়ে ভীত না হয়ে এই যে সময়টা, এই সময়টা হচ্ছে জীবনের সব থেকে সুন্দর সময়। আমরা সেই সুন্দর সময়টাকে ব্যবহার করার জন্য নিজেদের তৈরি করব। আরো কিছু বিষয় রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। শুধু সেই কাজগুলোকে নিয়ে চিন্তা করলে আমাদের এই বয়সটা বৃদ্ধ হিসেবে হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা শুনবো সেগুলো মোহিত বাবুর কাছে। আপনারা মোহিত বাবু সম্বন্ধে জানেন কিনা জানি না। মোহিত বাবু একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর, মনোসমাজ কর্মী, এবং সবথেকে বড় পরিচয় হচ্ছে বিপন্ন হয় যখন মানবিকতা তখন সামনে এগিয়ে আসে। আমি মোহিত বাবুকে অনুরোধ করব আমরা জোরে একটু করতালির মাধ্যমে ওনাকে অভিবাদন জানাই। দিবাকরদা ইতিমধ্যেই বলেছেন আলিপুরদুয়ার অনুভবের কাজকর্ম সম্পর্কে, এবং আজকের আলোচ্য বিষয়ের একটা ভূমিকাও করেছেন তিনি। আমাদের আলোচনার মূল অভিমুখ থাকবে বয়সকালে আমাদের যেমন নানান রকম শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যেতে হয়। একটা বয়সের পর আমরা জানি যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে তখন নানান রকম অসুখ এসে ভিড় করতে শুরু করে। প্রত্যেকের ক্ষেত্রে যে একই রকম হয় তা নয়, কিন্তু একটা বড় অংশের মানুষ নানান রকম অসুখে আক্রান্ত হন। কেউ ডায়াবেটিসে আক্রান্ত হন, কেউ আক্রান্ত হন হাইপারটেনশন বা ব্লাড প্রেসারের সমস্যায়। এই ধরনের কিছু অসুখ কারোর চোখের সমস্যা দেখা দেয়, কারোর অস্টিওপোরোসিস বা হাঁটা চলার সমস্যা দেখা দেয়। পার্থক্য যেগুলো খুব সাধারণ অসুখ বিসুখ, কম বেশি এই ধরনের অসুখে আক্রান্ত মানুষের সংখ্যা আমাদের সমাজে যথেষ্ট সংখ্যায় রয়েছে। এই পরিবর্তনটাকে আমাদের মেনে নিতে হয় একটা বয়সের পর। এটাও সত্যি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অন্যদের উপর নির্ভর করতে হয়, সবাইকে না হলেও একটা বড় অংশের মানুষ। সেই সময় এই যে নানান রকম অসুখ বিসুখের মধ্যে দিয়ে যাওয়া, তারপর অন্যদের উপর নির্ভর করতে থাকা, নির্ভর করতে বাধ্য হওয়া, তার সঙ্গে রয়েছে যে কাছের অনেক মানুষের চলে যাওয়া,
এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে পরবর্তী প্রজন্মের সঙ্গে ভাবনা চিন্তা জীবন যাপনের ক্ষেত্রে ফারাক তৈরি হওয়া, এই সবকিছু মিলিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে কোথাও কোথাও উদ্বেগ, উৎকণ্ঠা, মন খারাপ, বিরক্তি, রাগ ইত্যাদি নানান সমস্যা। এগুলো খুব সাধারণ, আমাদের প্রত্যেকের সেগুলো হয়। আমরা অল্প মাত্রায় উদ্বেগের মধ্যে দিয়ে এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকে যাই, কারো কারোর মধ্যে সেই উদ্বেগের মাত্রাটা অনেক বেশি থাকে। আমি আরেকটা সমস্যার কথা বলতে ভুলেই গেছি, আমাদের নানান শারীরিক অসুখের কথা বলতে ভুলেছি। সেটা হচ্ছে যে আমাদের মস্তিষ্কের মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলো একটা বয়সের পর ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে শুরু করে। তার ফলে আমাদের মনে রাখার ক্ষমতা কমতে শুরু করে, আমরা অনেক কিছু মনে রাখতে পারি না। কানের সমস্যা হয়, অনেক শোনার ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়, কারণ নার্ভ কোষগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। তো কানের সমস্যা দেখা দেয় সেই কারণে মস্তিষ্কের যে বিশেষ কিছু কোষের শুকিয়ে যাওয়ার কারণে আমাদের স্মৃতিশক্তি কমতে শুরু করে। কিভাবে কমে না, একটু আগে কি করেছি সেটা ভুলে যাচ্ছি, অতীতের কথা খুব ভালো মনে হয়, রিসেন্ট মেমোরি থেকে মনে হয় কেউ যেন ইরেজার দিয়ে একটু করে মুছেছে। আজ যে দুপুরে কি খেয়েছি সেটা মনে করতে পারছি না, কিন্তু 30 বছর আগে আমার সঙ্গে কি ঘটেছিল সেটা দিব্যি মনে আছে। নামগুলো ভুলে যাওয়া, মনে রাখতে না, আজ কি বার, ক তারিখ, সেগুলো মনে রাখতে অনেক সময়তে অসুবিধা হয়। এই সমস্যাটি চিকিৎসা বিজ্ঞানের ডিমেনশিয়া বলে পরিচিত। তার নানান ধরন আছে। একটা ধরন অ্যালজাইমার ডিজিজ, আপনারা জানেন যে অ্যালজাইমার বলে একটা ডিজিজ আছে। আর এক ধরনের অসুখে আমরা দেখতে পাই যে ডিমেনশিয়া দেখা দেয়, সেটা হচ্ছে পার্কিনসনিজম। সেটাও একটা নার্ভের সমস্যা, পার্কিনসনিজম। সেখানে চলাফেরার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, স্মৃতির সমস্যা দেখা দেয়। এই অসুখে যেটা হয় যে একটা বিশেষ ধরনের আমাদের শরীরের মধ্যেকার একটা বিশেষ কেমিক্যাল, নিউরো ট্রান্সমিটার, ডোপামিন নাম, ডোপামিনের মাত্রা যখন অনেক কমে যায় হঠাৎ করে, তখন এই পার্কিনসন বলে অসুখটা দেখা দেয়। যে কারণে সিনডোপা বা ওই জাতীয় ওষুধ দিয়ে নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্সকে ব্যালেন্স করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলে। আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম যে উদ্বেগ উৎকণ্ঠার সমস্যা, আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকেরই উদ্বেগ উৎকণ্ঠা হয়, তাই তো? কি হয় যখন আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকি বা টেনশনের মধ্যে যখন থাকি, অ্যাংজাইটির মধ্যে থাকি, তখন ঠিক কি হয়, কি অসুবিধা আমরা ফিল করি? সাধারণভাবে তার কিছু শারীরিক লক্ষণ থাকে, কিছু মানসিক লক্ষণ। শারীরিক লক্ষণগুলো কিরকম হয়? মুখ ধরফর করা, হাত পা কাঁপা, অনেক সময় হাত পা ঠান্ডা হয়ে যায়, তার সঙ্গে পেটের মধ্যে একটা অস্বস্তি বোধ, কান গরম হয়ে যাওয়া, মাথা ধরে যাওয়া, মাথা যন্ত্রণা হওয়া, পিঠে ঘাড়ে ব্যথা হওয়া। এই যে লক্ষণগুলো, এগুলো হচ্ছে শারীরিক লক্ষণ। কিছু মানসিক লক্ষণ, মানে অনেক ক্ষেত্রে নসিয়াও হয়, মানে বমি বমি ভাব থাকে বেশি উদ্বেগ উৎকণ্ঠা। এর সঙ্গে কিছু মানসিক লক্ষণও দেখা দেয় উদ্বেগ উৎকণ্ঠায়। কিরকম না, একটা অজানা ভয় মনের মধ্যে থাকে, নিরাপত্তাহীনতার বোধ কাজ করে। তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যে বহু দূরের কিছু আশঙ্কা অনেক আগে ভাবতে শুরু করা এবং সেই অনুযায়ী আচরণ করতে, কিছু একটা ঘটে যাবে এরকম একটা আশঙ্কা মনের মধ্যে বসে।
এর পাশাপাশি আমরা যেগুলো দেখতে পাই সেটা হচ্ছে যে একই কথা বারে বারে বলা, একটা কথা বলার পরেও মনে হচ্ছে ঠিক মতো বলা হলো না, আবার বলা, কোনো একটা কাজ করার পরে মনে হচ্ছে ঠিক মতো করলাম না। এবং তাতে যেটা হয় যে আশেপাশে থাকা মানুষজনেরা প্রথম প্রথম কিছু বলেন না, তারপর তারা বিরক্ত হতে শুরু করে, তখন সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলো সবটাই উদ্বেগ উৎকণ্ঠা থেকে হয়। অনেক ক্ষেত্রে দেখবেন যে নানান রকম বাতিক লক্ষ্য করা যায়। কারোর হয়তো হাত ধোয়ার বাতিক বেড়ে গেল, কারোর হয়তো এই মনে হচ্ছে যে এই বিষয়ে আমার একটা গুরুত্বপূর্ণ অসুস্থ, আমার বোধহয় হার্টটা ঠিক মতো কাজ করছে না, প্যানিক অ্যাটাকের মতো হতে থাকে, এই বুঝি আমার হার্ট অ্যাটাক হয়ে গেল। বারে বারে ডাক্তারের কাছে যাওয়া, প্রতিদিন পারলে ইসিজি করানোর চেষ্টা করা, সব সময়তে মনে হয় যে এই আমার কোন একটা গুরুতর অসুখ যেটাতে আমি মারা যাব, মনের মধ্যে কাজ করতে শুরু করে। এই সমস্যাগুলো, এই যে উদ্বেগ উৎকণ্ঠার সময়কার যে মানসিক সমস্যা আমাদের অস্থির করে তোলে। এক জায়গায় আমরা স্থির হই, বসতে পারি না, এক জায়গায় বেশিক্ষণ বসতে অসুবিধা হয়, একই কথা বারে বারে বলতে থাকে, তখন অন্যদের বিরক্তি বাড়ে, অন্যদের রাগ বাড়ে। খাবার পরে যখন বলছি যে আমি খাইনি, আমাকে খেতে দেয়নি, সেটা মূলত ডিমেনশিয়া হয়, সেখান থেকে সমস্যা তৈরি। তো এই উদ্বেগ উৎকণ্ঠাগুলো আমাদের কারো কারোর ক্ষেত্রে অন্য আর 5 জনের তুলনায় বেশি হতে পারে। এগুলো যে চিকিৎসাযোগ্য সমস্যা, সেই সচেতনতা আমাদের অনেকের মধ্যে থাকে না। তার ফলে বাড়ির লোকও বুঝতে চান না এটাকে ঠিক মতো, আর আমরা যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাই, আমরা নিজেরা নিজেদের এই সমস্যাকে সমস্যা হিসেবে দেখি না, কিন্তু কষ্ট। আরেক রকমের লক্ষণ দেখা যায় যে কারণটা মানসিক, সেই মানসিক কারণ হয়তো নেগলেক্ট থেকে, হয়তো খানিকটা অবহেলা পাচ্ছেন, কিংবা অবহেলা না পেলেও অন্যদের মনোযোগ ঠিক মতো পাচ্ছেন না, এমন হতে পারে। অন্যদের বাড়ির অন্যরা যখন খুব ব্যস্ত হয়ে পড়েন নিজেদের পেশাগত নানান রকম কাজকর্মের মধ্যে, তখন কি হয় যে যতটা মনোযোগ পাওয়ার কথা ততটা মনোযোগ আমি পাচ্ছি, তখন আমার নিজেকে খানিকটা নেগলেক্টেড মনে হচ্ছে, কখনো কখনো খারাপ লাগতে শুরু করছে। এবং সেই খারাপ লাগা থেকে আমি চাইছি যে অন্যরা আমার দিকে একটু নজর দিক, আমাকে একটু গুরুত্ব দিক। আমার কথা কেউ শুনছে না, পরিবারে কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেখানে আমাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না, আমাকে গুরুত্ব না দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তখন আমার খারাপ লাগা তৈরি হচ্ছে। এখন যারাই সিদ্ধান্ত নিচ্ছেন তারা হয়তো তখন মনে করছেন যে এই বিষয়টাতে ওকে না রাখাই ভালো, কারণ উনি ঠিক মতো বিষয়টা বুঝতে পারবেন না গভীরে গিয়ে, তার ফলে দূরত্বের জায়গা তৈরি হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে অনেক সময়তে লক্ষণ দেখা যায় নানান শারীরিক লক্ষণ, কখনো বুকে ব্যথা, কখনো ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কখনো বুক জ্বালা করা, কখনো বমি পাওয়া, নানান শারীরিক লক্ষণ। আজকে একটা লক্ষণ তো কালকে আরেকটা লক্ষণ, পরশু আরেকটা লক্ষণ, নানান পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। এটা সোমাটাইজেশন বলে, যেটা বয়সকালে বহু মানুষের মধ্যে দেখা যায়। অনেক ক্ষেত্রে অন্যদের অসুখ বিসুখ, অন্যদের যে অসুখ বিসুখের লক্ষণ আমরা নিজেদের মধ্যে নিয়ে নিই, এটা শিশুরা পারে আর বৃদ্ধরা পারে। গিরিশ ঘোষের রামকৃষ্ণ ইনহেরিট করেছে। অসুখটা কি রামকৃষ্ণের হয়েছিল তা তো না, ওর মধ্যে লক্ষণগুলো দেখা,
গিরিশ ঘোষ যে কষ্টটা পাচ্ছিলেন সিরোসিস অফ লিভারের, সেই লক্ষণটা রামকৃষ্ণের মধ্যেও দেখা দিয়েছিল। তাতে মনে করা হয়েছিল যে গিরিশের অসুখ ঠাকুর নিজের মধ্যে নিয়ে নিলেন। বিষয়টা তো তার ছিল না। এটা হচ্ছে যে আমাদের সংবেদী মন অনেক সময়তে অন্যদের অসুখের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ইন্টারনালাইজ করে ফেলতে পারেন, নিজের মধ্যে নিয়ে নিতে পারেন। এইটা পারে শিশুরা। তাদের মধ্যে অনেক সময় বড়দের নানান রোগ লক্ষণ দেখা দেয়, পরীক্ষা নিরীক্ষা করে কিছু পাওয়া যায় না। আর বয়স্কদের মধ্যেকার একটা অংশ, তাদের মধ্যেও এটা দেখা দেয়। তো এই সমস্যা একটা বাস্তবতা, এটা আমরা দেখতে পাই বহু ক্ষেত্রে। আরো কিছু বিষয় আছে, যেমন ধরুন কিছু অসুখ আছে যেগুলোকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলে। সাইকোসোম্যাটিকের কিছু শারীরিক অসুখ আছে যেগুলো শারীরিক ভিত্তি আছে, কিন্তু যখন কোনো স্ট্রেস বাড়ে, যখন পরিবারে কোনো অশান্তি হয় বা পারিপার্শ্বিক নানান চাপ তৈরি হয়, তখন অসুখের লক্ষণটা বের হয়। আমরা জানি আইবিএস বলে একটা অসুখ আছে, ইরিটেবল বাউল সিনড্রোম। বাইরে কোথাও বেরোতে গেলেই মনে হয় যে না, একবার যাই, বাথরুমে ঘুরে যাই। কারো কারো অ্যাস্থমা থাকে, হাঁপানি, সিওপিডি, শ্বাসের কষ্ট, এগুলো সাইকোসোম্যাটিক। বুকের মধ্যে তার সমস্যা রয়েছে, শারীরিক ভিত্তি আছে, সমস্যাটা বেড়ে যাচ্ছে কখন স্ট্রেসের মধ্যে পড়লে। পেপটিক বা ডিওডোনাল আলসার, পেটের ঘা একই রকম ভাবে বেড়ে যায়। এগুলো হচ্ছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, যেগুলো যে কোনো বয়সেই হয়। বয়সকালে এটা ভালো রকম চোখ যে নানান স্ট্রেসের কারণে নানান সমস্যা, শারীরিক সমস্যার প্রকোপ বেড়ে যায়, তীব্রতা বেড়ে যায়। আরেকটা গুরুতর সমস্যা, সেটা হচ্ছে মন খারাপের কথা বলছিলেন দিবাকর। মন খারাপ আমাদের সকলেরই, কম বেশি মন খারাপের মধ্যে দিয়ে যাইনি আমরা, এখানে এমন কেউ নেই। কিন্তু কারো কারোর মধ্যে মন খারাপের মাত্রা অত্যন্ত তীব্র। সাধারণভাবে যদি আমরা বলি যে মন খারাপের সময় আমাদের কিছু করতে খুব একটা ভালো লাগে, এমনকি কারোর সঙ্গে কথা বলতে ওই সময়টা ভালো লাগে, কোন এনার্জি কাজ করে, কিন্তু এর স্থায়িত্ব খুব বেশি নয়। এই পরিস্থিতি আমরা খুব দ্রুত কাটিয়ে উঠি। যে কারণে মন খারাপ হচ্ছে সেই কারণটা সরে গেলে পরেই আমরা এটা কাটিয়ে উঠতে পারি। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় মন খারাপের মাত্রা খুব তীব্র, কোনো কাজ করার কোনো আগ্রহ কাজ করে না, কোনো কিছুতে আনন্দ আমরা পাই না, তখন কোনো এনার্জি থাকে না, কারোর সঙ্গে কোনো কথা বলতে ইচ্ছে করে না, শব্দ সহ্য হয় না, পাশের ঘরে টিভি চললে অত্যন্ত বিরক্তি তৈরি হয়, জোরালো আলোতে অসুবিধে হয়, চিৎকার চেঁচামেচি সহ্য হয় না। তার সঙ্গে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের চিন্তা প্রক্রিয়া একটা নেগেটিভ খাতে বইতে শুরু। কিরকম মনে হয় জীবনটা ব্যর্থ হয়ে গেল, কিছুই হল, নিজেকে অপদার্থ মনে হয়। তার সঙ্গে মনে হয় আমার পাশে কেউ নেই, আমি সম্পূর্ণ একা, কেউ বোঝে না। এরপরে যেটা মনে হয় আমার সামনেটাও অন্ধকার, আর কিছু হওয়ার নেই, এটার মধ্যে দিয়েই বোধ হয় আমাদের যেতে হবে। এবং সেখান থেকে একটা সময় আত্মহননের ভাবনাও মনের মধ্যে উঠে যায়, এবং বয়সকালে আত্মহননের ঘটনা ঘটে, অনেকটাই ঘটে। একটাই বলার, যে এই যে চিন্তার নেগেটিভ খাতে বইতে শুরু করা, এটা কখন, যখন আমরা তীব্র বিষণ্ণতার মধ্যে দিয়ে যাই,
সেই সময়। কিন্তু আমাদের মুড কখনো সরল রেখা ধরে চলে না। মুডের একটা ওঠা আছে, মুডের একটা নামাও আছে। আমাদের এই বিষণ্ণতাও চিরন্তন কিছু নয়। আমাদের এই মন খারাপের তীব্রতাও কখনো বাড়ে, কখনো কমে। যখন কমে তখন কিন্তু এই চিন্তাগুলো থাকে না। আমার নিজেকে ব্যর্থ মনে হওয়া এটা কিন্তু অল্প সময়ের বিষয়। মানে আমার মুড যখন নিচের দিকে রয়েছে তখন এই চিন্তাটা আসছে, কিন্তু আবার যখন উপরে উঠে যাবে তখন কিন্তু এই চিন্তা থাকবে না। সুতরাং যদি একটু সময় নেওয়া যায়, নিজেকে যদি একটু সময় দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের মুডের এই ওঠানামাটা আমাদের ওই চিন্তাগুলো থেকে দূরে সরিয়ে দেবে। আবার আমরা ওই চিন্তাগুলো থেকে ছুটি পাবো। কিন্তু এক্ষেত্রে কতগুলো বিষয় বলার, যেটা হচ্ছে যে উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা যখন তীব্র হয় তখন অনেক সময় আমরা নিজেরা সামাল দিতে পারি না। কিছু পদ্ধতি আছে যেগুলো আমাদের উদ্বেগ উৎকণ্ঠার তীব্রতাকে সামাল দিতে সাহায্য করে। তার মধ্যে শ্বাসের ব্যায়াম। রামদেব হওয়ার দরকার নেই, স্রেফ চেয়ারে বসে দু চোখ বন্ধ করে সোজা হয়ে বসে যদি আমরা ধীরে ধীরে দুটো নাক দিয়ে গভীর শ্বাস নিই আর মুখ দিয়ে ধীরে ধীরে কিছুক্ষণ ছাড়তে থাকি, খুব ধীরে ধীরে নেওয়া নাক দিয়ে আর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়া, এটাও যদি কিছুক্ষণ অভ্যাস করি আমাদের উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা কম হবে। খুব ধীরে ধীরে দুটো নাক দিয়ে গভীর শ্বাস নেওয়া আর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়া, কোনো ধরে রাখার ব্যাপার নেই, কোনো জটিলতা নেই, কোনো পদ্মাসনে বসা নেই, চেয়ারে বসেও এটা করা যায়। যদি কিছুক্ষণ যদি করা যায় সকাল বিকেল প্রতিদিন মিনিট 5 করে, আর যখনই অস্থির লাগবে, যখনই টেনশন হবে, তখনও যদি করা যায় অনেকটা রিলিফ পাওয়া যায়, অনেকটা প্রশমিত হয় আমাদের উদ্বেগ উৎকণ্ঠা। এটা একটা অভ্যাসের বিষয়, নিয়মিত অভ্যাসের বিষয়। উদ্বেগ উৎকণ্ঠার কারণগুলোকে যদি আমরা কারোর কাছে মন খুলে বলতে পারি তাহলেও খানিকটা ভালো। আমাদের বিষণ্ণতার ক্ষেত্রেও একই রকম, যদি আমরা একটু মনের কথা জমিয়ে না রেখে কারো কাছে যদি বলতে পারি তাহলে অনেকটা হতে পারে। সে বলাটা একটা হতে পারে যিনি আমার কথা শুনতে চাইছেন, আমার কথা মন দিয়ে শুনতে রাজি আছেন, যাকে বললে পরে গোপনীয়তা বজায় থাকবে, ভরসা করা যায়, আমাকে বকাঝকা করবেন না, আমার ভুলগুলোকেও বুঝতে চেষ্টা করবেন আমার জায়গায়, এমন কারোকে যদি বলতে পারি তাহলেও খানিকটা হালকা হতে পারি আমরা। আর যদি বলার সুযোগ না থাকে তাহলে লেখার চেষ্টা করা, লিখতে পারলেও অনেক। এর পাশাপাশি যেটা আমি বলবো, আচ্ছা বিষণ্ণতায় আরেকটা জিনিস হয়, উদ্বেগ উৎকণ্ঠাতেও হয়। উদ্বেগ উৎকণ্ঠায় ঘুমের সমস্যা, ঘুম আসতে দিন, ঘুম আসতে চায় না, একটা চিন্তা মনের মধ্যে ঘুরপাক। বিষণ্ণতায় ঘুম ভেঙে যায় মাঝরাতে কিংবা ভোর রাতে, তারপর বিশ্বাস ভাবটা অনেক বেড়ে যায় ওই সময়টা। তো এক্ষেত্রে চিকিৎসার একটা বড় ভূমিকা আছে, ওষুধের একটা বড় ভূমিকা আছে, উদ্বেগ উৎকণ্ঠার ক্ষেত্রেও বিষণ্ণতার ওষুধের ভূমিকাটা কোথায়? আমাদের এই যে উদ্বেগ উৎকণ্ঠা বলুন, বিষণ্ণতা বলুন বা সোমাটাইজেশন, এই সমস্যাগুলোর ক্ষেত্রে অনেকগুলো কারণ কাজ করে। কিছু কারণ লুকিয়ে থাকে আমাদের জেনেটিক লোডিং এ, আমার জন্মগত বৈশিষ্ট্যের মধ্যে। আমার পিতৃপুরুষের যদি থাকে তাহলে আমার মধ্যে হওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে।
দ্বিতীয় যেটা লুকিয়ে থাকে সেটা হচ্ছে যে আমার শৈশব অভিজ্ঞতার মধ্যে আমি কোন পরিবেশে কিভাবে বড় হয়েছি তার মধ্যে। তৃতীয়ত আমার ধ্যান ধারণার মধ্যে, আমার চিন্তা প্রক্রিয়ার মধ্যে, যা আমার ছোটবেলায় তৈরি হয়েছে। আরেকটা জায়গায় লুকিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের চারপাশের যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমি চলেছি তার মধ্যে থাকতে পারে, কিছু ঘটে যাওয়া ঘটনার মধ্যে থাকতে পারে। আরেকটা জিনিসের মধ্যে থাকে সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যেকার কিছু নিউরো ট্রান্সমিটারের ইমব্যালেন্স। আমার শরীরে যদি সেরোটোনিনের ঘাটতি থাকে তাহলে আমার উদ্বেগ উৎকণ্ঠায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি, বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। ওষুধের ভূমিকা হচ্ছে ওই নিউরো ট্রান্সমিটারের যে ভারসাম্যের সমস্যা সেটাকে সামাল দেওয়া, এবং এটা সামাল দেওয়া যায়। 100 ভাগ যায়, 3 সপ্তাহের মধ্যে যায়। ওষুধ শুরু করলে ঠিক 3 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবে। ওষুধের ভূমিকা আছে, কিন্তু খুব বড় ভূমিকা আছে পরিবার, আশপাশের মানুষজন। তাদেরও দায়িত্ব নিতে হবে আমাদের সঙ্গে থাকা বয়স্ক মানুষটির মনকে বোঝা। কারণ এই জন্যই যে আমি ওই জায়গাটা একদিন পৌঁছব, সেই সময় যাতে আমাকে দেখে যারা বড় হচ্ছে তারা বুঝতে শেখে যে যত্ন নেওয়াটা কতটা জরুরি। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি একদম অন্য কোনো কিছু না, আমি স্বার্থপরতার জায়গা থেকে বলবো যে আমরা আমাদের পরিবারের বয়স্কদের যত্ন পরিচর্যার দায়িত্ব যদি না নিই, তাদের মনের অনুভূতিকে তাদের জায়গা থেকে বোঝার চেষ্টা যদি না করি, আমাদের সন্তানদের কাছ থেকেও আমরা একই ব্যবহার করব। এর জন্য আমাদের মানসিক প্রস্তুতি নেওয়া দরকার। ধন্যবাদ সবাইকে। সন্ধ্যা কাটাচ্ছি আমরা। আমাদের ভোটার থেকে আগত মহিত রণদীপ মহাশয় এসছেন, তো তাদের কথা বললেন, বিভিন্ন কথা বিভিন্নভাবে পেশ করলেন আমাদের সাথে জানালেন। এটা একটা ভীষণ পরিমাণে একটা মানে আমাদের প্রয়োজনীয়। আমরা প্রত্যেকে ফিল করছি যে যে কথাগুলো বলছিলেন আমাদের নিজস্ব জীবনে সেগুলো বলে যায়। আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে আমরা আটকাচ্ছি বা বিভিন্ন সময় আমরা অসুবিধা ভোগ করছি। যে যে কথাগুলো বললেন, যে সমস্ত সমস্যাগুলো মানুষের কথাগুলো বললেন, সেগুলো সবাই কিন্তু আমাদের হয়। আমরা আমাদের বয়সের জন্য একটু মাঝে মাঝে আমাদের কাছে একটু ফিল করি যে আমরা বোধ হয় আর এখন সবার কাছে অতটা প্রয়োজন নেই, আমাদের এই জিনিসটা আমাদের মনে আসে। এবার এই সমস্ত মানে মানসিক কষ্টগুলোকে থেকে বাঁচার, কষ্টগুলো থেকে বাঁচার যদি কোনো রাস্তা থাকে সেগুলো আমাদের অবলম্বন করতে হবে বলে আমাদেরকে বললেন। বিভিন্ন আমাদের সমস্যাগুলো আমরা জানি, সবই বুঝি, কিন্তু আমরা সেগুলোকে সামলাতে পারি না। আমাদের সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার ফোরাম করার উদ্দেশ্য যে আমরা কিছুটা এই সমস্ত কষ্ট, এই সমস্ত সমস্যাগুলোকে যাতে একটু বাঁচে, আমরা যাতে সবাই যারা মানে অনেকটা বয়স হয়ে যায়, 60 বছর পার হয়ে যায়, তারা এক জায়গাতে বসে একটু আনন্দ ফুর্তি করতে পারি, একটু কথা নিজেদের মতো কথা বলতে পারি। সাথে সাথে একেবারে যে আমাদের বয়স হয়ে গেলে আমাদের খুব গম্ভীর হতে হবে, এবং একেবারে একটা নিয়ম আছে জোর করে গম্ভীর হওয়া। আমি একজন কাছে শুনেছিলাম, এক ভদ্রলোক আমেরিকাতে এক মানে ডক্টরেট একজনের সাথে দেখা করতে, তিনি ডক্টরেট একটা বিষয় মানে ডক্টরেট আরো গবেষণা করছেন। তো যাক, উনি তার খোঁজ খবর পেয়ে শুনে যান, তার সাথে দেখা করতে। তো গিয়ে দেখে যে সেই ভদ্রলোক বয়সটা মানে 70, কিন্তু সেই ভদ্রলোককে খুঁজে পাচ্ছেন না। গিয়ে দেখে যে একটা পার্টি হচ্ছে, নাচ গানা হচ্ছে, সেখানে উনি একটা ছোট হাফ প্যান্ট পরে, রং চড়ানো গেঞ্জি পরে উনি নাচ করছেন ওদের সাথে, সাধারণ ছেলে মেয়েদের সাথে। কারণ আমাদের এতটা মানে মানে জোর করে গম্ভীর হওয়ার কোনো প্রয়োজন নেই, একটু আনন্দ ফুর্তি করতে হবে। সাথে সাথে এটাও ভাবতে হবে যে আমাদের পরবর্তী যারা আমাদের পেছনে যারা আছে, পরবর্তী জেনারেশন, তারা কিন্তু আমাদেরকে ফলো করে, লক্ষ্য করে। যদিও আমাদের অনেক জায়গায় অনেক সময় বাধ্য বলে মনে করে, কিন্তু তবুও পরিবার ক্ষেত্রে আমরা কিন্তু তাদের কাছ থেকে অনেক সমাধান পাই। আমার ভাই বিবাহ বললে অনেক রকম কথা, যে একটা বয়স হয়ে গেলে তারপরেও কিন্তু আমরা একদম থেমে থাকতে পারি না, আমরা কিছু চলতেও পারি, কিছু করতেও পারি।
আমাদের বয়স 60 বছর পেরিয়ে গেলে পরে আমরা একবারে বার্ধক্যে চলে গেলাম, আগেকার দিনে বানপ্রস্থে চলে যেত, সেরকম সমস্যা নেই এখন। কিন্তু 60 বছরের বয়স হয়ে গেলেও মানুষ কিন্তু অনেকটাই মানে অনেক কিছুই করতে পারে, সেটা তার অনেক জায়গাতেই প্রমাণ দিল। আজকে আমাদের মানে আমরা প্রমাণ পেলাম বিভিন্ন সময়। আমি সত্যজিৎ রায় সম্বন্ধে শুনেছি, উনি অনেক বয়স হয়ে যাওয়ার পরে উনি লেখালেখি শুরু করেছেন। নমস্কার, আমি এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আমরা দেখি সচরাচর যারা বিভিন্ন সময় বিভিন্ন সরকারি বা বেসরকারি জায়গায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তারা যখন রিটায়ার্ড করে তারপরে কিন্তু তাদের মধ্যে একটা বিষণ্ণতা চেপে বসে এবং তাদের সাথে কথা বলতে গেলে তারা ঘুরিয়ে ফিরে ওই গল্পগুলি না সেই বিগত দিনের গল্পগুলো করে। এই জাতীয় মানুষদের সঙ্গে আমরা কিভাবে চলতে পারি, এটা একটু কিছু বলে। দেখুন, এটা তো ঘটনাই যে যারা সরকারি বা বেসরকারি কোনো উচ্চ পদে চাকরি করে এসেছে, তারা একরকম জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায়। আর আমরা তো আসলে ব্রিটিশ শাসনের মধ্যে থেকেছি, তার ফলে এখানে একটা ওই যে হায়ারার্কি যেরকম রয়েছে একটা ফিউডাল কালচার, সেটাকে আমরা ওই স্যারের কালচারটাকে আমরা প্রমোট করে চলেছি। মানে স্যার ইংল্যান্ডে স্যার কেউ সহজে হয় না, কিন্তু আমাদের এখানে অধস্তন বাবুটিও স্যার, তাই না? তো এটা আসলে এক ধরনের প্রক্রিয়া, মানে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের নিজেদের সম্পর্কে নিজেদের সেলফ এস্টিমের সমস্যা বাড়বে বা আত্মপ্রতীতির সমস্যা। আমি যদি আমাকে নিজেকে যদি না জানি, আমার মধ্যেকার গুণগুলো, দক্ষতাগুলো, আমার মধ্যেকার যে অন্য দিকগুলো রয়েছে, আমার এই প্রশাসনিক পদের বাইরেও যে আমার নিজস্ব সামাজিক পরিচিতি, আমার নিজের গুণগত যে জায়গা, সেগুলো সম্পর্কে আমার নিজের অজ্ঞতা আমাকে ওইটার মধ্যে আটকে রেখেছে এবং আমরা বলতে পারবো। এখন ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে আয়নার মুখোমুখি দাঁড়ানো। সেই আয়নার মুখোমুখি তো আমরা জানি যে আমাদের যে খারাপ অভ্যাসগুলো যেগুলো তৈরি হয় এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেগুলোকে তো আমরা বহন করতে থাকি। এখন আয়নার সামনে যদি কেউ না দাঁড়ায়, তাহলে অন্যদের কখনো কখনো আয়নার ভূমিকা নিতে হবে, কখনো কখনো বলতে হবে যে ঠিক আছে, তুমি তো একটা জায়গাতে ওরকম একটা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছো, তোমার সেই পর্বটা মিটেছে, এখন তোমাকে নতুন করে আবার তোমার আইডেন্টিটি তৈরি করতে হবে। সেটার জন্য কি ভাবছো? এই নতুন আইডেন্টিটি তৈরি করাটা মানে এটা যে কোনো বয়সে সম্ভব। 60-এর পরেও বহু মানুষ, আশাপূর্ণা দেবীও অনেক পরে লেখালেখি শুরু করেছে, অনেক পরে লেখালেখি শুরু করেছে। আমি আপনাদেরকে বলি যে আমি এরকম বেশ কিছু মানুষকে জানি যাদের একটা বড় তালিকা দিয়েছেন, আমি রিপিট করতে চাইছি না, কিন্তু এই মানুষেরা আমার চেনা পরিচিতির স্বার্থে, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে এরকম বহু মানুষ আছেন যারা অনেক বয়সে অনেক কিছু শুরু করেছেন নতুন করে। আমি জানি একজন সেতার শিখতে শুরু করছেন 52 বছর বয়সে, একজন বাউল গান গাইতে শুরু করছেন 56 বছর বয়সে। এই অভিজ্ঞতাগুলো আমার হয়েছে, আমি কাছ থেকে দেখেছি তাদের। 92 বছর বয়সের মানুষ এখনো পর্যন্ত যে কোনো সামাজিক বা বলা যেতে পারে সমাজ রাজনৈতিক পরিবেশ কেন্দ্রিক যে বিষয়গুলো, সেগুলোতে এখনো অগ্রণী একজন সমর বাড়ছে। আমি জানি না আপনার নাম জানেন কিনা, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামের ডিরেক্টর ছিলেন একটা, পরবর্তীকালে ন্যাশনাল অ্যালায়েন্স ফর পিপলস মুভমেন্ট তার অন্যতম একজন মাথা। মেধা পাটেকার নাম শুনেছেন হয়তো, মেধা সমর বাগচি এরা একসঙ্গেই কাজ করে। 92 বছর এখনো সাথে। তো এরকম বহু মানুষ আমাদের আশপাশেই রয়েছে। আর একটা উদাহরণ, মানে একটা গল্প বলে আমি শেষ করি। আচ্ছা, একটা গল্প বলে আমি শেষ করি, সেটা হচ্ছে জার্মানি, অস্ট্রিয়ার গল্প। অস্ট্রিয়া তখন নাৎসি পার্টির দখল। ওখানে একজন মনোবিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে ভিক্টর ই ফ্র্যাঙ্কল।
জন্মসূত্রে ইহুদি। তো নাৎসি আমলে ইহুদিদের কি পরিণতি হয়েছিল আপনারা জানেন ভালো করে। তো এর পরিবারের লোকজনও এক একটা ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়েছিল সেই সময়, কনসেন্ট্রেশন ক্যাম্পে একাকার হয়ে যায়। তো কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করা হয়েছিল। তার স্ত্রী ছিলেন পোল্যান্ডের আউটস্পিটসে ছিলেন, জার্মানির একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন ফ্র্যাঙ্কেল নিজে। তো ফ্র্যাঙ্কেল যখন প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্পে গেল, ওখানে ইহুদিদেরকে চিহ্নিত করা হয় প্রথমে, তারপর কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। তারপরে যারা ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে পাঠানো হয়, যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদী তাদের পাঠানো হয়। পরবর্তীকালে এই তালিকায় যুক্ত হয় সমকামীরা, যুক্ত হয় প্রতিবন্ধীরা, যুক্ত হন বৃদ্ধরা। তার কারণ হচ্ছে এরা আন্তরাষ্ট্র, কেউ শত্রু কেউ আন্তরাষ্ট্র। আর শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য শক্তিশালী মানুষ দরকার, সুতরাং বাকিদের বাঁচানো মানব। তো এইরকম একটা ব্যবস্থা, ফ্যাসিস্ট একটা রেজিম যেরকম ভাবে চলে। তো সেখানে ফ্র্যাঙ্কেল যখন ঢুকলেন, ঢুকে দেখলেন প্রত্যেকে মৃতভাব, কেউ বিলাপ করছে, কান্নাকাটি করছে, কেউ চুপ করে থম মেরে বসে আছে, কারোর মুখে কোনো হাসি নেই, কোনো কথা নেই, এমন একটা পরিবেশ। তো সেই পরিবেশে তার দম বন্ধ হয়ে আসছে একবেলা। তো তিনি একটু মজা করার চেষ্টা করলেন। প্রথমে তার সহবন্দীদের ক্যারিকেচার করে হাসানোর চেষ্টা করলেন, কেউ পাত্তা দিল। এরপর তিনি ধীরে ধীরে নাৎসি অফিসাররা যারা মাঝে মধ্যে টহলে আসত পরিদর্শন, তাদের ক্যারিকেচার শুরু করল। এবারে কম বয়সীরা মজা পেতে শুরু করল, তারা হাসতে শুরু করল, বলতে শুরু করল। আবার দেখা হতো ওই টেকো মাথা বড় মোটা গোপ ওই অফিসারটা কেমন করে থাকে, কেমন করে চলে, কেমন করে কথা বলে, আর উনি দেখাচ্ছেন ওরা গর্ব করে বেশি গর্ব করছে। তখন বয়স্ক একজন ভদ্রলোক তিনি গিয়ে কলারটা চেপে ধরলেন, মস্করা পেয়েছো? আমরা প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর অপেক্ষায় আছি। মৃত্যুর অপেক্ষায় আছি মানে ওখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে যখন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, এত মানুষকে বুঝতে গেলে তো খাবারও দিতে হবে, সুতরাং এদের বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। গ্যাস চেম্বারে মেরে ফেলবো, কারোকে গুলি করে মারছো, কারোকে গ্যাস চেম্বারে। সেই সময় ফ্র্যাঙ্কেল বলেন যে ঠিকই বলেছেন, আমি মস্করাই করেছি। এটাও ঠিক বলেছেন যে আমরা প্রত্যেকে মৃত্যুর অপেক্ষায় দিন বলছি। আপনার কথা তো সত্যি, কিন্তু আমরা এখানে যে কজন আছি প্রত্যেকেই মরবো, আজ না কাল মরতে তো হবে। কিন্তু যে কটা মুহূর্ত বাঁচব, কেন সেটা বাঁচার মতো করে বাঁচব? আমি মৃত্যু কবে আসবে তার অপেক্ষায় কেন বসে থাকবো? আমার কাছে যে কটা মুহূর্ত রয়েছে প্রত্যেকটা, আমি তো একটাই জীবন, আমার দুবার তো পাবো না, তাহলে এই প্রত্যেকটা মুহূর্তকে কেন আমি উপভোগ করবো? এবার শুরু হলো ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে নিজেদের অভিজ্ঞতার কথা বলা, সুন্দর অভিজ্ঞতাগুলো। কেউ তার প্রেমের কথা বলছে, কেউ তার বাগান করার কথা বলছে, কেউ তার অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতার কথা বলছে। একে একে নিজেদের মন খুলে কথা বলা শুরু হলো। শুরু হলো নাটক লেখা, শুরু হলো কবিতার চর্চা, শুরু হলো ছবি আঁকা। কনসেন্ট্রেশন ক্যাম্পে ছবি বদলাতে শুরু হলো। এমনই একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে ডাকঘর অভিনীত হয়েছিল, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, শঙ্খঘোষ লিখে গেছে। তো সেই কনসেন্ট্রেশন ক্যাম্পের ছবি যখন বদলে যেতে শুরু করলো, তারপর একদিন যখন সেই বৃদ্ধের ডাক এলো মৃত্যুর জন্য, তাকে নিয়ে যাবে গ্যাস চেম্বারে,
তখন সেই বৃদ্ধ প্রথমে ফ্র্যাঙ্কেলের গলা জড়িয়ে ধরলেন, বললেন যে আমি এর আগেও তো জীবনের বহু সময় কাটিয়েছি এই কনসেন্ট্রেশন ক্যাম্পে আসার আগে, এমন ভাবে বাঁচতে শিখিনি, তুমি আমাকে বাঁচতে শেখালে, আমার আর মৃত্যুতে কোনো ভয় নেই, এই কটা দিন যেভাবে বেঁচে নিলাম আমার পরম প্রাপ্তি। এবং তিনি তারপর গলা জড়িয়ে ধরে চলে গেলেন। ফ্র্যাঙ্কেল বেরিয়ে এসেছিলেন, মুক্তি পেয়েছিলেন সোভিয়েত ফৌজ দিয়ে দখল করার পর কনসেন্ট্রেশন ক্যাম্প। বহু জনই মারা গিয়েছিল, জানেন আপনারা, লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছিল নির্মমভাবে। সৌভাগ্যবশত বেঁচে যান ফ্র্যাঙ্কেল। তার স্ত্রী আউটসুইটসে মারা গিয়েছিল, মেরে ফেলা হয়েছিল। বেরোনোর পর ফ্র্যাঙ্কেল একটা বই লেখেন। সেই বইতে তিনি একটা থেরাপির কথা লেখেন, লোগোথেরাপি। সেই লোগোথেরাপিতে উনি বললেন যে আমাদের শরীর আছে, সেই শরীর অসুস্থ হতে পারে, বিপর্যস্ত হতে পারে। আমাদের মন আছে, সেই মন বিধ্বস্ত হতে পারে, কিন্তু তারপরেও আমাদের আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের স্পিরিট, আত্মার মন, জীবনী শক্তি। সেই জীবনী শক্তিকে আমরা রিচার্জ করতে পারি। কি দিয়ে রিচার্জ করতে পারি? অতীতের সুন্দর অভিজ্ঞতাগুলো দিয়ে রিচার্জ করতে পারি আমরা আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে, সৃজন ক্ষমতা দিয়ে রিচার্জ করতে পারি আমরা আমাদের চারপাশে যে প্রকৃতি আছে সেই প্রকৃতির সৌন্দর্যকে দিয়ে রিচার্জ করতে পারি আমরা সুন্দর একটা সম্পর্কের মধ্যে দিয়ে রিচার্জ করতে পারি আমরা নিজের থেকে বাহির হয়ে বাইরের সঙ্গে কানেক্টেডনেস, আপন হতে বাহির হয়ে বাইরে